মানে একটা নদীতে জলস্তর বা জলস্রোত কতটা হলে একটা ড্যামকে এরকম করে ভেঙে নিয়ে চলে যেতে পারে। ড্রাইভার সাহেব বলেছে এই পথটুকু যাওয়ার সময় নিচের দিকে তাকাবেন না, বাঁ দিকে তাকাবেন না, তাহলে কিন্তু ভয় লাগবে। যত খুশি বরফ দেখুন, যত খুশি বরফ কুড়ান, যত খুশি বরফ নিয়ে খেলা করুন। বাংলায় ভয়ঙ্কর সুন্দর বলে একটা শব্দ আছে। আজকের এই পর্বটা তারই বহিঃপ্রকাশ। ভয়ঙ্কর সুন্দরের এই সন্ধানটা শুরু হয়েছিল 1 ডিসেম্বর কলকাতা থেকে শিলিগুড়ি, তারপর গ্যাংটক হয়ে লাচুংয়ের পথে। উদ্দেশ্য একটাই, প্রায় 1 বছর পর পর্যটকদের জন্য খুলে যাওয়া নর্থ সিকিমের হাল হাকিকাতের সন্ধান নিতে। প্রশ্ন অনেক, রাস্তা কীরকম, বরফ কি পাওয়া যাবে, পারমিট কি দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই সব কিছুর মধ্যে আজ এমন একটা জায়গার সন্ধান দেব যেটা দেখার পর আপামর বাঙালির গুরুদংমার লেক যেতে না পারার অভাবটা হয়তো পূরণ হয়ে যাবে। পাহাড়ের পাদদেশে বরফ জমানো একটা লেক, যেখানে শ্বাস নিতেও কষ্ট হয়। ঠান্ডা হাওয়া হাড় মজ্জা পর্যন্ত কাঁপিয়ে দেয়। মাইনাস টেম্পারেচারে আশেপাশে জমা জল জমে বরফ হয়ে যায়। এই সব কিছু সহ্য করেও পর্যটকদের মনে এহেন স্যাটিসফ্যাকশন আসে, পয়সা কিংবা পরিশ্রম দুটো খরচই আজ এই জায়গায় এসে সার্থক। 3রা ডিসেম্বরের সকাল। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে সময় সকাল 6:09, আর শরীর জানান দিচ্ছে রাতের ঘুম কোথাও যেন অসম্পূর্ণ। ঘুম অসম্পূর্ণ থাকলেও প্রোগ্রামকে সম্পূর্ণ করতে খুব সকালে বেরোতে হবে, তাই ঘুমের কথা চিন্তা না করে ব্রেকফাস্টে মন দিলাম। ঠান্ডা এখানে চরম, কিন্তু সকালবেলায় ট্রিপে যাওয়ার আগে কিছু গা গরম করা খাবার দাবার খেয়ে নিলে না ঠান্ডার বিষয়ে পাত্তা পাবে না। যখন ঘুম থেকে উঠেছিলাম তখন বলির পাঠার মতো থরথর করে কাঁপছিলাম। তারপর যা খাওয়া দাওয়া করলাম তাতে একদম শরীর পুরো গরম হয়ে গেল। ব্রেকফাস্টের আয়োজনে হোটেল থেকে দিয়েছিল ব্রেড, জ্যাম আর সেদ্ধ ডিম। বাড়ি থেকে নিয়ে আসা আপেল আর কিছু ড্রাই ফ্রুটস, সঙ্গে 1 কাপ কফি খেয়ে শরীর মুহূর্তের মধ্যে গরম, মানে শরীরে আলাদা এনার্জি চলে গেলো। ওই ঘুম থেকে ওঠার এরকম হয় না, আবার উঠতে হবে, আবার যেতে হবে, একটু লেপের মধ্যে ঢুকে থাকি, কেন ঘড়ি এত ফাস্ট ফাস্ট ভাগিস তুই, এই ড্রাইভার ফোন করছে। ভালো মতো ব্রেকফাস্ট করে নিন, গরম গরম খাবার, শরীরের রক্ত ডবল বেগে দৌড়াবে। তারপর আপনিও বেরিয়ে পড়ুন একদম নতুন গন্তব্যের উদ্দেশ্যে। গন্তব্যে রওনা দেওয়ার আগে একটু আবহাওয়া সম্পর্কে আপনাদেরকে অবহিত করি। এখন চুংথাংয়ের টেম্পারেচার হচ্ছে 8 ডিগ্রি। গতকাল সন্ধ্যায় যখন পৌঁছলাম তখন ছিল 5 ডিগ্রি, এখন হচ্ছে 8 ডিগ্রি। শীতের পোশাক সঙ্গে অবশ্যই নিয়ে আসবেন যারা এই ডিসেম্বর জানুয়ারি এইরকম টাইমে নর্থ সিকিম ট্রিপে আসছেন। অন্যান্য সমস্ত টুরিস্টরা কিন্তু তারাও তৈরি গন্তব্যের পথে রওনা হওয়ার জন্য। আর এই ছিল আমাদের হোটেল। আর যদি সূর্যোদয়ের কথা বলি তাহলে সূর্য কিন্তু ওইদিকে সানরাইজ হয়েছে, ওই দিকের পাহাড়টা দেখুন আলোয় আলোকিত, চারিদিকে পাহাড়, তার মাঝে মাঝে বরফ জমে আছে। দেখা যাক 2024 সালের প্রথম বরফকে স্পর্শ করার সুযোগ এই জার্নিতে আমার হয় কি না হয়। আজকের ব্লগটায় খুব বেশি বড় হবে না। আজকের ব্লগটা কিন্তু শুধুমাত্র আমাদের এই লাচুংয়ে যে সমস্ত সাইট সিন এবং সে সাথে নতুন যে একটা লেক, এখনো অবধি কিন্তু গুরুদংমার লেক খোলেনি, তো তার সাবস্টিটিউট যে একটা নতুন লেক যেটার কথাই শুনেছি বা ছবি দেখেছি, আর সেটা প্রত্যক্ষ করব এবং সেই সাথে আপনাদেরকেও দেখাবো। তো চলুন শুরু করা যে জার্নি। শরীর গরম, এনার্জি চরম। আর এই শীতের জায়গায় না ব্যাটারি জাতীয় জিনিস, মানে ধরুন আপনার স্মার্টফোন, ক্যামেরা, এগুলো কিন্তু পাওয়ার ব্যাঙ্ক, এগুলো কিন্তু ব্যাটারি খুব তাড়াতাড়ি ড্রন হয়ে যায়। ঠিক আছে, যেমন আমাদের শরীর ঠান্ডা হয়ে যায়, ওগুলো ঠান্ডা হয়ে যায়। তো বারবার তো সব জায়গায় চার্জ করা সম্ভব নয়। তো এইরকম কিন্তু একটা জিনিস আপনারা কিনে নিতে পারেন। এটা আমি কিনেছি অ্যামাজন থেকে। এটা হচ্ছে কার চার্জার। এই কার চার্জার অনেক গাড়িতেই থাকে, কিন্তু এরও আবার না ভ্যারিয়েশন রয়েছে। আপনার ধরুন দুটো ডিভাইস একসময় চার্জ করবেন, আপনার ক্যামেরার ব্যাটারি কিংবা আপনার মোবাইল ফোন বা অন্য কিছু, তো সেক্ষেত্রে কিন্তু এরকম একটা জিনিস, এই যে কার চার্জারটা কিন্তু বেশি ওয়াটের নেবেন। আমি এটা নিয়েছি হচ্ছে 65 ওয়াটের। তো 65 ওয়াটের দুটো পোর্ট রয়েছে, একটা USB A, একটা হচ্ছে USB Type C। একটা 45 দেয়, একটা বোধহয় 18 কি 20 এরকম দেয়। এটা লাগিয়ে কিন্তু আপনারা জলদি আপনাদের যে ডিভাইসে যদি চার্জ শেষ হয়ে যায়, ফোন বলুন, ক্যামেরা বলুন, তাহলে চার্জ করে নিতে পারবেন। সমস্ত ঠিকঠাক ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট সঙ্গে রাখুন, খাবার দাবার সঙ্গে রাখুন, তারপর বিন্দাস বেরিয়ে পড়ুন। সবসময় মনে রাখবেন কোনো চাপ নেই। গাড়ির চালকের আসনে উপবিষ্ট ড্রাইভার সাহেব নিমা, তার সাথে প্রথমে ডিসকাস করে নিলাম আমরা লাচুংয়ে আজকে কোন জায়গাগুলো দেখব এবং সেগুলো কি অর্ডারে। প্রথমে আমরা যাবো হচ্ছে সাংলাপু লেকে, ওটাই সব থেকে দূরে। ওই লেকটা দেখে আসার পরে আমরা দেখবো যে 0 পয়েন্ট, এবং তারপরে আসবো হচ্ছে ইয়ংথাং ভ্যালি দেখতে। লাচুংয়ে আমরা এই 3টে জিনিসই দেখবো। লাচেন যদি খুলে যেত তাহলে আরও একটা দিন আমরা এখানে কাটাতে পারতাম, গুরুদংমা যেতে পারতাম, বাট কিছু করার নেই। এই যে দীর্ঘ অপেক্ষার পরে নর্থ সিকিম খুলেছে, এই যে এখানে পা রাখতে পেরেছি আজকের দিনে, এটাই অনেক কিছু। আর তারিখের কথা যদি বলি, আজ হচ্ছে 3 ডিসেম্বর, আর সময় বলছে সকাল 6:58। লাচুং থেকে আমরা চলেছি প্রায় 26 কিলোমিটার দূরে ইয়মথাং ভ্যালির উদ্দেশ্যে। আমাদের পাশেই চলেছে লাচুং নদী। রাস্তাঘাটে
কয়েক বছর আগে দেখা সেই লাদাখের ছোঁয়া। কোথাও কোথাও পাহাড়ি ঝর্ণার জলধারা কুলকুল করে বয়ে চলেছে রাস্তার ওপর দিয়ে। মানে রাস্তার মধ্যে দিয়ে ঝর্ণা, তার মধ্যে দিয়ে রাস্তা। এই জিনিসটা কিন্তু লাদাখে গেলে দেখা যায়। লাদাখ যারা যেতে পারবেন না, লাদাখের ভাইব যারা পেতে চান, তাদের কিন্তু মানে ওয়ান অ্যান্ড অনলি ডেস্টিনেশন হচ্ছে নর্থ সিকিম। তো এই পথে আমাদের অনেক কিছু চোখে পড়বে যেগুলো আমরা লাদাখে গিয়ে দেখে থাকি। কোথাও বা রাস্তার ওপরে জমা জল মাইনাস তাপমাত্রায় পরিণত হয়েছে কঠিন বরফে। গাড়ির চাকার চাপও যাকে ভাঙতে অক্ষম। এদিকে রাস্তায় সব বরফ জমে আছে। এই বরফের প্রসঙ্গে একটা কথা বলে নেওয়া দরকার, লাচুং থেকে কাটাও বলে একটা জায়গাতে যাওয়া যায় যেখানে বরফ মেলে। এই সময় কাটাও যাওয়ার পারমিট দেওয়া বন্ধ রেখেছে সিকিম প্রশাসন। অদূর ভবিষ্যতে হয়তো দেবে। আঁকাবাঁকা পাহাড়ি পথ, বিভিন্ন আকৃতির পাহাড়, কোনোটায় সূর্যের আলোর প্রতিফলন, কোনোটা আবার তুষারে ঢাকা। মাঝে মধ্যে দেখা মিলছে চমড়ি গায়ের। সব কিছুই ভালো, কিন্তু শরীরে কোথাও যেন একটা অস্বস্তি হচ্ছে, যেটা ইয়মথাং পৌঁছানোর আগেই চরমে উঠল। যার কারণে ইয়মথাংয়ে অনিচ্ছাকৃত বিরতি। গল্পের এই অংশটা ভিডিও থেকে বাদ দেওয়া যেতেই পারত, কিন্তু এই অভিজ্ঞতার সঙ্গে অবহিত করলে হয়তো অনেকেরই অনেক কিছু মনে পড়ে যাবে। কারণ এইরকম অভিজ্ঞতা আপনাদেরও হতে পারে বা অনেকের হয়তো হয়েছে। সকালবেলা টয়লেট যাওয়ার প্রয়োজন হয়নি, পায়োনি যায়নি, কিন্তু যখন জার্নি শুরু হয়েছে না, কেমন একটা পেটের মধ্যে প্রবলেম হচ্ছে। যাই না জলের জল খেয়েছি বলে বাইরের কিনা, আমি তো বাইরের জল খাই না। এবার এখানে যেহেতু অন্য জল অ্যালাউ নয়, মানে এখানকার জলই খেতে হবে, প্লাস্টিকের বোতল অ্যালাউ নয়, তো প্রবলেম হচ্ছিল পেটের মধ্যে। ইয়মথাংয়ের আগে আমি ড্রাইভারকে বললাম, ভাই তুমি কোথাও দাঁড়াও, কিন্তু ও যে দাঁড়াবে, ও যে প্রাকৃতিক কাজকর্ম সারবো, তার জন্য তো জল নেই সাথে। তো ইয়মথাংয়ে এসে পৌঁছে দেখছি কোথাও পাবলিক টয়লেট নেই। আছে এখানে পাবলিক টয়লেট, কিন্তু সেগুলো এখন বন্ধ রয়েছে যদি জল জমে যায়। এবার এখানে জল কোথায় পাবো? তো শেখর তখন এই দোকান থেকে জল নিয়ে এলো। তো সেই জল কিন্তু খাবার না, জলের মধ্যে নোংরা আছে, মানে এইসব মানে পরিষ্কার পরিচ্ছন্ন করারই জল। তারপরে এখানে একটা পাবলিক টয়লেট রয়েছে, এখানে গেলাম। পাবলিক টয়লেট একটা তো বন্ধ, আর একটার মধ্যে কি বলবো, মানে যে যেখানে পেরেছে প্রাকৃতিক কাজকর্ম সেরে রেখে দিয়েছে, মানে ভয়ঙ্কর দৃশ্য, ভয়ঙ্কর। তো সেখানে গিয়ে আর কি প্রাকৃতিক কাজকর্ম সারলাম, পেটে শান্তি হলো। তারপর ওই যে জল দিয়ে যে শৌচকার্য করতে হলো, পুরা মনে হলো পশ্চাৎ দেশে কেউ যেন 10-12টা রকেট ঢুকিয়ে দিয়েছে। উড়িয়ে বাপ রে বাপ, সেই ঠান্ডা জল, মানে রীতিমতো আমি কোমায় চলে গিয়েছিলাম। তারপর এলাম, এসে একটু রোদের মধ্যে দাঁড়ালাম, দাঁড়িয়ে আপনাদের সঙ্গে অভিজ্ঞতা শেয়ার করছি। যারা পাহাড়ে আসছেন, সঙ্গে জল যদি নাও থাকে, টিস্যু পেপার রাখবেন, আর মানসিকভাবে প্রস্তুতি থাকবেন। যদি সকালবেলায় মানে কিছু সমস্যা হয়, যদি সব কিছু ক্লিয়ার না হয়, তো রাস্তায় এমন সিচুয়েশন হতে পারে, হয়তো সেখানে ক্লিয়ারনেসের দরকার হতে পারে। লাচুং নদীর পাশেই রয়েছে ইয়মথাং ভ্যালি, যেখানে অনিচ্ছাকৃত বিরতির পর আবারও পথ চলা 0 পয়েন্টের দিকে। দূরত্ব ওই 25 কিলোমিটারের কিছু বেশি। উচ্চতা ধীরে ধীরে বাড়ছে। আঁকাবাঁকা পাহাড়ি পথ দেখা দিচ্ছে, কোথাও ধূসর পাহাড়, কোথাও আবার সাদা পাহাড়ের। আর এই যাত্রাপথে মোবাইল নেটওয়ার্কের আপডেট। যারা আপনারা আসছেন পাহাড়ের দিকে না, বা এই সাইডে, দুটো সিম রাখার চেষ্টা করুন। একটা হচ্ছে এয়ারটেল, একটা হচ্ছে জিও। কোথাও এয়ারটেল আছে, কোথাও আবার জিও আছে। ইয়মথাং ভ্যালি থেকে 0 পয়েন্টের মাঝে শিব মন্দির বলে একটা জায়গায় আমাদের দাঁড়াতে হলো, কারণ এখানে চেকপোস্ট রয়েছে, যেখানে আমাদের পারমিট দেখাতে হবে 0 পয়েন্ট যাওয়ার জন্য। সিকিমের মতো রেস্ট্রিকশান যদি ভারতবর্ষের অন্যান্য জায়গায় থাকতো না, অন্যান্য টুরিস্ট প্লেসে থাকতো, যে পারমিট দেখাতে হবে, প্লাস্টিকের বোতল ক্যারি করা যাবে না, প্লাস্টিক ফেলা যাবে না, যেখানে সেখানে টয়লেট করা যাবে না, এরকম যদি থাকতো না, মানে সিকিম একটা ছোট্ট রাজ্য এত সুন্দর করে সব কিছু মেনটেন করেছে না। অথচ কিন্তু মানে সিকিমে কিন্তু টুরিস্টের কমই নেই, প্রচুর টুরিস্ট কিন্তু এখানে। তা সত্ত্বেও ওরা যেভাবে মেনটেন করেছে যে এই জায়গায় দিনে 100-র বেশি গাড়ি যাবে না বা 200 বেশি গাড়ি যাবে না, মানে এই জিনিসগুলো না অন্য জায়গায় যদি হতো না, তাহলে পর্যটন তো উন্নত হতোই, মানুষের ক্রেজও থাকতো, আর সেই সাথে না পরিবেশটা ভালো থাকতো। যেখানে এইসবের ব্যবস্থা নেই, এই যে পারমিট লাগে না, যে কেউ চলে আসে যখন তখন, সেই জায়গায় যেমন গুচ্ছের হোটেল লজ গড়ে উঠেছে, পর্যটকও প্রচুর যাচ্ছে, মানুষের ইনকামও হচ্ছে, কিন্তু আলটিমেট পরিবেশ পুরো ড্যামেজ হয়ে যাচ্ছে। পারমিট দেখানো শেষ হলে আবারও পথ চলা লাচুং নদী পেরিয়ে 0 পয়েন্টের দিকে। প্রাকৃতিক সৌন্দর্য তো রয়েছে, একই সঙ্গে কখনো কখনো অন্যমনস্ক মন ফিরিয়ে নিয়ে যাচ্ছে সেই ছোট্টবেলার স্মৃতিতে। আমি ছোটোবেলায় না দাদুর বাড়ি থাকতাম, আমি দাদুর বাড়িতেই মানুষ হয়েছি আলটিমেট। তখন আমার দাদুর বাড়িতে ওই বেড়ার চালের ঘর ছিল, তখন দুটো ছিল পাকা ঘর, একটা ছিল বেড়ার চালের ঘর। তো সকালবেলা উঠে ওই দিদা কী করতো, ওই সজনে গাছের নিচে না মাদুর বিছিয়ে দিত, ওখানে সব বালিশ টালিশগুলো দিয়ে দিত, এটাতে বালিশগুলো রোদে গরম হয়। আর এই মাদুরে গিয়ে না শুয়ে থাকতাম চুপ করে, রোদটা এসে গায়ে পড়তো, ওপর থেকে টপ টপ করে সজনে ফুলগুলো পড়তো। সকাল 9টা বেজে যাওয়ার পরে, তখন তো ঘড়ি টড়ি অত বুঝতাম না, একটা সময় তো সব বন্ধুরা আসতো, দিয়ে আমরা সেই খেলা খেলতাম, দোকান লাগাতাম, কেউ রান্নাবাটি খেলতো, মানে নানা রকম খেলা খেলতাম আমরা। মানে এই জিনিসগুলো বারবার মনে চলে আসে যখন আমরা অবচেতন মনে কিছু অনুভব করি এই পাহাড়ি পথে
যখন নিজের জন্য সময় বের করতে পারি বা নিজেকে সময় দিই, তখন না এই অনুভূতিগুলো মনে চলে আসে। কখনো আমাদের শৈশব, কখনো আমাদের কৈশোর, কখনো আমাদের যৌবন, এইগুলো না সব মিলেমিশে একাকার হয়ে যায়, আর সেগুলোই ভিড় করে না আমাদের স্মৃতির পাতায়। এটা আমার সাথে বলেই নয়, এটা কিন্তু অনেকের সাথে, আপনাদের সাথেও হয়। দেখবেন যখন আপনি একটা প্রকৃতিকে অনুভব করছেন না, চোখ বন্ধ করে কিছু ভাবছেন বা হালকা কোনো গান শুনছেন, আমাদের এই বর্তমান জীবনে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে বা আমাদের পারিপার্শ্বিক যে ঘটনাগুলো ঘটছে, সেগুলো থেকে না আমরা আউট হয়ে যাই, মানে আউট অফ সাইট আউট অফ মাইন্ড। তখন আমাদের সেই ছোট্টবেলাকার দিনগুলো, যারা এরকম দিন কাটিয়েছে আমার মতো বা আমারই বয়সী যারা বা আমার থেকেও যারা বড়, তাদের সেই স্মৃতিগুলো আমাদের মনের অবচেতনে না কোথাও ভিড় করে। নিজের ছোটোবেলাকে ফিরে পাওয়ার জন্য, নিজের হারানো দিনই ফিরে পাওয়ার জন্য প্রকৃতির কাছে আসা খুব দরকার। আর তার জন্যই মনে হয় সেই ডাকে আমরা বারবার ছুটে আসি এই পাহাড়ে, যেখানে প্রকৃতি আর মানুষ দুজনে একাত্ম হতে পারে। এই প্রকৃতির মাঝে, এই প্রকৃতির বুকে নিজেকে আরও একবার খুঁজে পাওয়ার জন্য। তার জন্যই বোধহয় ফসিলসের গানটা তখন শুনতে ইচ্ছা করে, আরও একবার চলো ফিরে যাই, পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই, আকাশের হাত ছাড়িতে, সারাদিন কি হবে না ভেবে। প্রকৃতি কিংবা ছোটবেলার কথা ভাবতে ভাবতেই কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমটা ভাঙল বেশ কয়েকবার গাড়ির হর্নের জোরালো আওয়াজ শুনে। ড্রাইভারকে জিজ্ঞেস করে জানলাম 0 পয়েন্ট খানিকক্ষণ আগেই পেরিয়ে এসেছি এবং বর্তমানে চলেছি সাংলাফুচো এই লেকের উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি আমি না তখন ঘুমিয়ে গেছিলাম, তারপরে হঠাৎ গাড়ির ঝাঁকুনিতে ঘুম ভাঙলো। আমি এখন যাচ্ছি সেই লেকের দিকে, বাট এই লেকে যাওয়ার রাস্তা, বাবারে বাবা। 0 পয়েন্ট থেকে সাংলাফুচো লেক প্রায় 7 কিলোমিটার পথ, আর এই রাস্তার পুরোটাই অফ রোডিং এক্সপিরিয়েন্স। গাড়ির ঝাঁকুনি তো রয়েছে, একই সঙ্গে শরীরের মধ্যে কেমন যেন একটা অস্বস্তি, সঙ্গে ঘুম ঘুম ভাব। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 16,500 ফুট ওপরে হওয়া এই অস্বস্তিকর পরিবেশের সঙ্গে আমার শরীর ভালোভাবেই পরিচিত। গাছপালাহীন এই পরিবেশে অক্সিজেনের কমই রয়েছে। অক্সিজেনের সমস্যা হবে, কারণ এখানে কোনো গাছ টাছ তো কিছু নেই। যদি সম্ভব হয় গ্যাংটক থেকে অক্সিজেন ক্যান কিনে অক্সিজেন ক্যান সঙ্গে রাখুন আপনারা। আমরা একটু শরীরে আমাদের কীরকম অক্সিজেন লেভেল রয়েছে এখানে দেখাচ্ছে 97। গাড়ির ভেতরে অনুভব করতে পারিনি, যখন বাইরে নামলাম তখন এক ঝাঁক ঠান্ডা না শরীরটা শুধু কাঁপিয়ে দিল। ড্রাইভার বলল এখানকার টেম্পারেচার হচ্ছে 3 ডিগ্রি, প্রায় 16,600 ফুট উপরে হচ্ছে এই সাংলাফুচো লেক। আর রোদ এখানে তীব্র, কারণ যত আমরা উপরে উঠবো রোদের তেজ কিন্তু তীব্র হয়, আর সেই সাথে ঠান্ডা হাওয়া, মানে প্রকৃতির প্রত্যেকটা চরম ভাবাপন্ন অবস্থা কিন্তু আপনাকে ফেস করতে হবে এই জায়গায় এসে পৌঁছাতে গেলে। কিন্তু এই জায়গায় এসে পৌঁছানোর পর যে প্রকৃতিকে আপনি দেখবেন, সেটা দেখার পরে আপনার একবারও মনে হবে না যে না আমার লাদাখ যাওয়াটা হলো না, আমার এই স্বপ্নটা ব্যর্থ হয়ে গেল। কারণ সেই লাদাখের কিন্তু অনুভূতি, সেই লাদাখের ভাইব সব কিন্তু আপনি এই জায়গায় এসে পাবেন। গুরুদংমা লেক যে এখনও খোলেনি, আমাদের মনে যে হয়তো কোথাও হয়তো আফসোস হতে পারে, গুরুদংমা লেকটা এখনও খুললো না, কবে খুলবে, সে আফসোসটাও থাকবে না। কারণ এই লেকটা যে জায়গায় অবস্থিত এবং লেকটার যে সৌন্দর্য, সেটা গুরুদংমা লেকের থেকে কোনো অংশে কম নয়। নেমে খানিকক্ষণ একটু রোদের মধ্যে বসুন, ধীরে সুস্থে হাঁটাচলা করুন। এই অল্টিটিউডের সাথে আমাদের শরীরকে না মানে অ্যাক্লোটাইজ করে নিন। এই জায়গায় উত্তেজনা একদমই চলবে না, তাহলে কিন্তু মাথা ঘুরবে, বমি শুরু হবে এবং অক্সিজেনের কিন্তু কমই হবে। কথা দিয়েছিলাম আপনাদেরকে বছরের প্রথম পাহাড়ে গিয়ে যে বরফ দেখা, সেই বরফের অনুভূতি দেবো। রাস্তায় আস্তে আস্তে বেশ কয়েকবার বরফ দেখেছি, কিন্তু সেখানে নেমে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করার সুযোগ হয়নি বা ইচ্ছে হয়নি। এই জায়গায় যেখানে এসেছি, এখানে যে জল, পুরো জল কিন্তু জমে বরফ হয়ে গেছে। চারিদিকে যত জায়গায় জলের রিসোর্স ছিল সব জমে বরফ হয়ে গেছে, সব কিছু। আর সব থেকে বড় কথা, ওই যে লেকটা পুরো ফ্রোজেন লেক পুরো জমে গিয়েছে। আমরা এরই মাঝে যে চলার পথ রয়েছে, সেই পথ ধরে আস্তে আস্তে এগোচ্ছি। আমি গেছি বলা ভুল, আমার সঙ্গে সেই সব দর্শক বন্ধুরাও আছেন যারা আমার সাথে আমার ভ্লগে মানুষ ভ্রমণ করে থাকেন, এবং যারা বলেন যে আপনার ভ্লগ দেখে এই জায়গাটায় যাওয়া সার্থক হলো বা এই জায়গাটায় যাওয়ার অনুভূতি পেলাম, ফিল করতে পারলাম। তো তারাও কিন্তু রয়েছেন আজকে। চলুন আমরা পায়ে পায়ে পৌঁছে যাই ওই লেকের কাছে। একটাই সমস্যা হচ্ছে যে গ্লাভস পরিনি, ক্যামেরা এক হাতে ধরে আছি, এক হাতে মাইক্রোফোন, ঠান্ডা মারাত্মক লাগছে, বাট এইটুকু তো অ্যাডজাস্টমেন্ট করতেই হবে। এখানে কিন্তু আর রাস্তা সেই অর্থে নেই, সবই কিন্তু পাথরে পা রেখে রেখে রাস্তা তৈরি করে এগোতে হচ্ছে। ঠিক এই জিনিসটাই কিন্তু গুরুদংমা লেকের ওখানেও হয়। ওই ওপর থেকে মনে হচ্ছিল লেকটা কত না কাছে, কিন্তু যত এগোচ্ছি তত যেন লেকের দূরত্ব বাড়ছে, আর বুকে একটা চাপা কষ্ট অনুভব হচ্ছে, যেন শ্বাসকষ্ট হচ্ছে। ওই কোন জায়গা থেকে পথ চলা শুরু করেছিলাম, তারপর গুটি গুটি পায়ে আলটিমেট পৌঁছালাম এই লেকের কাছে। দেখুন এখানকার গল্প কিছু আলাদাই। পর্যটকরা এখানে যে কী আনন্দ পাচ্ছে, হয়তো এখানে অনেকে এরকম আছেন যারা জীবনে প্রথম এই ফ্রোজেন লেক বা জমে যাওয়া লেক দেখলেন।
আমি একটু ওইদিকে যাওয়ার চেষ্টা করি। দেখুন একজন এখানে শুয়ে পড়ে, রীতিমতো শুয়ে পড়েছে। পুরো লেকটা জমে গিয়েছে, পুরো লেকটা। আমরা অনেক বিদেশের ভিডিওতে এরকম দেখি, কিন্তু আজ আমাদের দেশে, আমাদের প্রতিবেশী রাজ্য সিকিমের এই দৃশ্য। যদি জলটা না জমতো তাহলে কিন্তু গুরুদংমা লেকের মতো যে নীল কালারের জলের দৃশ্য, অ্যাকচুয়ালি লেকের জল তো স্বচ্ছ, ওপরে যে নীল আকাশ তারই প্রতিফলন কিন্তু লেকের জলে পড়ে লেকের জলটা নীল কালারের মনে হয় বা ব্লু লেক মনে হয়। তো এইটাকে বলা হচ্ছে গ্রেট লেক। তা এই জমে যাওয়ার পরে সত্যি এই গ্রেট লেক নামটা যেন সার্থকতা পেয়েছে। কম বয়সী পর্যটকদের উত্তেজনার পারদ এই লেভেলে চড়ে গেল যে কেউ কেউ ওই ফ্রোজেন লেকের ওপরে শুরু করে দিল পুশ আপ। লেকের জল এতটাই স্বচ্ছ, এতটাই সুন্দর যে ভেতরে দেখা যাচ্ছে সব কিছু, মানে যেরকম আমরা আর কি ওই ডিসকভারি বা জিওগ্রাফিক চ্যানেলে দেখি যে একটা লেক পুরো জমে গেছে, তো এখানেও অবস্থা সেরকম। ফ্রোজেন লেক সম্পর্কে তো আগে হয়তো শুনেছেন বা ভিডিও দেখেছেন, কিন্তু আজকে যে এই জায়গায় এসে পা রাখছেন বা এই যে পুরো লেকটা জমে গেছে, এই অনুভূতিটা ঠিক কীরকম এই হাই অল্টিটিউডে এসে? মানে এটা জাস্ট স্পিচলেস, যেটা বলে মানে ভাষায় বলে বোঝানো যাবে না। আর দাদার সাথে আমার ফার্স্ট টাইম এখানে দেখা হয়ে গেল। আমি দাদার ভিডিও দেখেই এটা পুরো প্ল্যান করেছি। ইনফ্যাক্ট প্রতিটা ট্রিপেরই বলতে গেলে দাদার ভিডিও দেখেই প্ল্যান করা। তো দারুণ লাগছে, দারুণ। ওনারাও ট্যুর কিংডম থেকে এসছে আমারই মতো। আর ঠান্ডা কীরকম লাগছে? ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা লাগছে, কিন্তু মানে এক্সাইটমেন্টে সেই ঠান্ডাটা আই থিঙ্ক ওভারকাম করতে পারছি আমরা সবাই। হাতের অবস্থা তো খারাপ হয়ে যাচ্ছে, প্রচণ্ড অবস্থা খুবই খারাপ, কথাও বলতে পারছি না, এত ঠান্ডা। তবুও আমরা কথা বলছি, তবুও আমরা আমাদের আবেগ অনুভূতিটাকে বোঝানোর চেষ্টা করছি যে আপনারা প্লিজ আসুন এই প্রকৃতির মাঝে, এই 16,500 ফুট উচ্চতা, এবং এখানে এসে এর ভাইবটা নিন। এবং এখানে থাকতে থাকতে প্রকৃতির সাথে কিন্তু আপনাদের শরীর অ্যাকমোটাইজ হয়ে যাবে। তারপর কিন্তু এই জায়গাটা আপনাদের মনে রয়ে যাবে বহুদিন পর্যন্ত। অনেকে পুরো এখানে বসে পড়েছে, যেন এখানে ধ্যান করছে। স্বাভাবিক কথা, আমরা কখনো ভাবতে পারি না যে আমরা একটা লেকের ওপরে বসে পড়বো, কিন্তু আজ যেভাবে লেক জমে গিয়েছে, আমার পায়ের নিচে কিন্তু প্রচুর জল। যদি কোনো কারণে বরফ এখানে গলে যায়, যদি ভেতরে ঢুকে যায়, আমি জানি না আমি কি করবো। আমার কাছে এক্সট্রা পোশাকও নেই। কোন জায়গা থেকে এসছেন? আমি বেসিক্যালি হাওড়া থেকে এসেছি, বাট মানে আমার বাড়ি আলাদা জায়গায়। তো হাওড়াতে আমরা কলেজে পড়ি, বি কলেজে। হ্যাঁ, তো ওখান থেকে এসেছি আমরা সবাই বন্ধুরা গ্রুপ বানিয়ে। আর আপনাদের মধ্যে একজন বন্ধু ছিলেন যিনি এখানে পুশ আপ মারছিলেন, সে কই? সে আছে এখানে? আমি মারছিলাম, ও মারছিল। আচ্ছা। কষা পুশ আপ মেরেছো এখানে? হ্যাঁ, এই ভাই এই জায়গায় এসে 30টা পুশ আপ মেরেছে। 30টা। শ্বাসকষ্ট কিছু হচ্ছে? 15টা মেরেছি। ऐसे तो 50 मारता हूँ इधर, हल्का 50টা করে পুশ আপ। ऑक्सीजन कम है तो 30 অক্সিজেন কম বলে অক্সিজেনের কিছু সমস্যা হচ্ছে? বুকে ব্যথা না, হচ্ছে? মেরে না। কিছু হচ্ছে না। আমি আমার ক্যামেরাম্যানকে বলবো একটু ওইদিকে ক্যামেরা দেখাতে, কারণ ওখানে রীতিমতো পুশ আপের কম্পিটিশন চলছে। এখানেও জানি না এই জায়গায় এসে সবাই পুশ আপ কম্পিটিশন কেন নিয়েছে। আবারও বলবো যে এক্সাইটমেন্টে এসে এমন কিছু করবেন না, শরীরের প্রবলেম হয়। কারণ আমরা হাই অল্টিটিউড জোনে রয়েছি। সুস্থ থাকাটা ইম্পর্টেন্ট এবং আপনার সুস্থ হয়ে বাড়ি ফেরাটা ইম্পর্টেন্ট, কারণ ট্যুর আবারও করতে হবে, এরপরে প্রোগ্রাম হবে। কাজে এখানে এসে এক্সাইটেড হবেন না, খুব কুল থাকুন, ভিডিওগ্রাফি করুন, ফটোগ্রাফি করুন, এবং তারপরে এখান থেকে আধা ঘন্টার মতো সময় নিয়ে এখান থেকে বেরিয়ে পড়ুন। কারণ এখানে বেশিক্ষণ থাকবেন না, আমার অভিজ্ঞতা নিয়ে বারবার করে বলছি, কিন্তু বেশিক্ষণ এখানে কখনোই থাকবেন না। শুধু অক্সিজেনের কমি কিংবা ঠান্ডা বলেই নয়, এই খোলা জায়গায় হাওয়ার দাপট এতটাই মারাত্মক যে এখানে আধ ঘন্টা টিকে থাকাও রীতিমতো চ্যালেঞ্জের ব্যাপার। बस इतना बोलिए कि ये जो आप चढ़ाई कर रहे हैं ना, गाड़ी के पास जा रहे हैं, तो प्रॉब्लम क्या हो रहा है? प्रॉब्लम सांस लेने में हो रहा है, काफ़ी थोड़ा दिक्कत हो रहा है। हाफ आ रहा है, लगता है चल नहीं पा रहा हूँ। क्या एज है आपका जी? 21। आपको क्या तकलीफ हो रहा है? बॉडी में कुछ पेन हो रहा है? हाँ, सर दर्द हो रहा है, सांस लेने में तकलीफ हो रहा है बहुत। एज कितना है आपका? 21 है। 21 है। और मेरा एज कितना होगा, थोड़ा अंदाज़ा लगाइए। 28। 25, 26। 25 to 26। मेरा एक्चुअल एज है 37। 21 উঠছে, 37 উঠছে। তাই আমি বলছি যে ওদের তো বয়স কম, এনার্জি বেশি, তা ওদের সাথে সাথে আমি উঠছি। পুরুষের অ্যাকচুয়াল বয়স কখনো হয় না। যত দিন পারবো নিজেকে ইয়ং রাখবো, হোক চুল কমে যাক, মাথার চুল সাদা হয়ে যাক, মনের বয়সটা শেষ কথা। এটা আমি মেয়েদের ক্ষেত্রে বলবো। অনেকে ভাবেন হ্যাঁ বয়স হয়ে গেছে, ছেলে মেয়ে হয়ে গেছে, বড় হয়ে গেছে, আর জীবনে কী আছে। একদম না। প্রতিদিন বাঁচুন, প্রতিদিন ভালোবাসুন প্রকৃতিকে, ঠিকঠাক খাওয়া দাওয়া করুন, ডায়েট মেনটেন করুন, ব্যায়াম করুন, সব কিছু ঠিক থাকবে। স্ফুলিঙ্গকে কাজে লাগান আর এনার্জির পারদ চড়িয়ে বেরিয়ে পড়ুন নবদিগন্তে। প্রতিদিন বাঁচুন, প্রতিদিন ভালো থাকুন। इसको पूछता हूँ मैं। हाँ भाई, रेस्ट कर रहे हो कि कुछ प्रॉब्लम हो रहा है? रेस्ट कर रहा हो ना? हम लोग तो डर गए थे कुछ प्रॉब्लम हो गया कि नहीं हो गया है। ठीक है। হার্ট রেট হচ্ছে এখন আমার 96 BPM। সাংলাফুচো লেক আর গুরুদংমা লেকের মধ্যে দূরত্বের ব্যবধান থাকলেও উচ্চতার খুব একটা ব্যবধান নেই। মাঝে রয়েছে গ্লেশিয়ার। চলে গিয়েছে রাস্তা ভারত চীন সীমান্তের
প্রায় গা ঘেঁষে। যদিও এই রাস্তায় প্রবেশ নিষেধ, পারমিট থাকলে এই পথেই সাংলাফুচো লেক দেখে গুরুদংমা লেকটাও দেখে আসা যেত। এর আগে যে মোড়টা আমরা নিলাম, এই রাস্তাটা সোজা চলে গেল, ওটা কিন্তু যাচ্ছে গুরুদংমার দিকে, কিন্তু এই রাস্তা এখন আমাদেরকে অ্যালাউ করবে না যেহেতু ওদিকের রাস্তা বন্ধ। সাংলাফুচো লেক দেখে চলে এলাম লাচুংয়ের 0 পয়েন্টে। এই জায়গায় পর্যটকের সংখ্যা অনেকটাই বেশি। আসলে ইনফরমেশনের অভাবে অনেকের কাছেই অজ্ঞাত থেকে যায় যে এই জায়গা থেকে মাত্র 7 কিলোমিটার দূরে রয়েছে ওই ভয়ঙ্কর সুন্দর লেক। সময় বেলা 11:07, সাংলাফুচু লেক দেখে আমরা চলে এসেছি 0 পয়েন্টে। 0 পয়েন্ট এই জন্যই 0 পয়েন্ট, কারণ যারা আগে লাচুংয়ে আসতো এই পর্যন্ত আসা হতো, মানে এন্ড পয়েন্ট, সো এটা 0 পয়েন্ট। এখানে পর্যটক অনেকই রয়েছে। আর ওই সাংলাফুচু লেক গিয়ে যে শ্বাসকষ্ট হচ্ছিল, কিন্তু সেই শ্বাসকষ্ট হচ্ছে না। এখানে প্রকৃতি পরিবেশ বিন্দাস, সেজন্য মানুষজনও এখানে প্রচুর আনন্দ করছে, মজা করছে। আর হ্যাঁ, যেটার কথা বলছিলাম সেটা হচ্ছে বরফ। বরফ কি আমরা এখানে পাবো? ডেফিনেটলি পাবেন। এখানে লাচুং নদী পুরোপুরি জমে গিয়েছে, তো সেই জমে যাওয়া লাচুং নদীর অনেকটাই অংশ যেখানে গিয়ে কিন্তু পর্যটকরা প্রচুর মজা করছে। আর আমি যে বলছিলাম যে বরফের অনুভূতি, বরফ ধরতে পারবেন, হ্যাঁ কিনা এসে পারবেন। একটা জিনিসের বড় সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে জলের সমস্যা। জলটা সঙ্গে সাফিসিয়েন্ট রাখবেন, বারবার জল তেষ্টা পাবে। এখানেও কিন্তু নদী জমে গিয়েছে, ওখানে লেক জমে গিয়েছে, এখানে নদী জমে গিয়েছে। তাও কিছু কিছু জায়গায় এখনও ফাঁকা রয়েছে যেগুলো জমেনি, তার মধ্যে কিন্তু নদীর এই যে প্রবাহ দুর্দান্ত লাগছে। পাহাড়ে ওঠা, বরফ, নদী, এই তিনটে জিনিসের যে কম্বিনেশন বা সংমিশ্রণ, সেটার কিন্তু পুরো আনন্দটা পর্যটকরা নিতে পারছে। একটু বরফ হাতে নিয়ে এই জায়গায় এসে, মানে বছরের প্রথম বরফ, ফ্রিজের বরফ নয় কিন্তু একদম ন্যাচারাল বরফ। গ্লাভস পরা খুব দরকার ছিল, যাই হোক গ্লাভস গাড়িতে রয়ে গেছে, জাস্ট একটু স্পর্শ করব। এই অনুভূতি থাকলো আমার, এই অনুভূতি থাকলো আমার চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুর। আপনারাও আসুন এবং এই অনুভূতি গ্রহণ করুন আকাশে বাতাসে মিশিয়ে দিয়ে। শুধু একটু নদীতে দেখে শুনে যাবেন, কারণ দেখতেই পাচ্ছেন জল রয়েছে, পড়ে টরে গেলে, ভিজে গেলে কষ্ট হবে। তো এইটা একটু মেনটেন করে চলবেন। তবে যারা আপনারা বন্ধু বান্ধবী গ্রুপে আসছেন, তারা কিন্তু এখানে এসে স্নো নিয়ে খেলা করতে পারেন, এক অপরের গায়ে কিন্তু স্নো ছুঁড়ে মারতে পারেন, যেমনটা এখানে সবাই করছে। আর এই প্রথম বরফ সত্যি মুগ্ধ করেছে। থ্যাংক ইউ নর্থ সিকিম খুলে দেওয়ার জন্য সিকিম প্রশাসনকে। আপনারাও আসুন, প্রচুর এনজয় করুন, প্রচুর মজা করুন আমারই মতো। এখান থেকে কফি নিলাম, কফির স্বাদ গড় পড়তে অ্যাভারেজ। একটা কথা বলতে পারি, এই যে এত ঠান্ডার মধ্যে যে গরম গরম কফিটা ঠোঁটে ছোঁয়ালেন না, তাতে শরীরটা কিন্তু চাঙ্গা হয়ে যাবে। কফির দাম হচ্ছে 40 টাকা, আর ম্যাগির দাম হচ্ছে 70 টাকা। 0 পয়েন্ট থেকে লাচুং ফিরে আসার পথে এক ঝলক উঁকি দিলাম ইয়মথাং ভ্যালির দিকে। অনেক হলো পাহাড়ের সঙ্গে লড়াই, এবার একটু সমতলের গল্প শোনাই। না, সমতল বলতে গেলে এখন চলে এসেছি ইয়মথাং ভ্যালিতে। আর ইয়মথাং ভ্যালিতে কিন্তু সেই চড়াই উতরাই, শ্বাসকষ্ট, প্রচুর ঠান্ডা লাগা, এরকম কোনো কিছু ব্যাপার নেই। এখানে একদম সব কিছু ঠিকঠাক আছে, প্রচুর রোদ রয়েছে, পেছনে লাচুং নদী রয়েছে। এখানে কিন্তু কোনো বরফ এই মুহূর্তে নেই। পরবর্তী সময় হয়তো এখানে বরফ পড়বে, যখন এটা ডিসেম্বরের এন্ড বা জানুয়ারি হয়ে যাবে, তখন এখানে প্রচুর বরফ থাকবে। নদীর সঙ্গে ছবি তোলার জন্য বা পাহাড়ি নদীর সঙ্গে ছবি তোলার জন্য যদি কোনো আদর্শ জায়গা হয় এই নর্থ সিকিমে লাচুংয়ে এসে, তাহলে সেক্ষেত্রে আমি বলবো ইয়মথাং ভ্যালি। এখানকার গল্প কিছু আলাদাই ভাই, দুর্দান্ত ভিউ, লাইট টাউন হয়ে সে পড়ছে না পুরো নদীর মধ্যে। এখানে ছবি তুললে মানে বলে না ফেস ভ্যালু 400 কোটি, ওরকম হয়ে যাবে, মানে ফাটাফাটি। যেমনি রোদ রয়েছে, তেমনি নদীর কুলকুল শব্দ, তেমনি চারিদিকের ভিউজ। অসাধারণ জায়গা, অসাধারণ। আমাদের কাছে যেমন দীঘা পুরনো হয়নি, আমাদের কাছে যেমন দার্জিলিং পুরনো হয়নি, আমাদের কাছে যেমন পুরী পুরনো হয়নি, তেমনি আমাদের কাছে কিন্তু নর্থ সিকিমও কখনো পুরনো হবে না। নর্থ সিকিমের ক্রেজ সবসময় ছিল, আছে, থাকবে। যারা এই বছর এসছেন, 2 বছর পরে মনে হবে চল ভাই একটু নর্থ সিকিম যাই, চল ভাই একটু বরফ দেখে আসি, চল ভাই একটু ইয়মথাং ভ্যালিতে যাই, একটু ফুল দেখে আসি। আর এই জায়গায় এসে, মানে এবারে নর্থ সিকিমে এসে আমি একটা জিনিস বুঝলাম, যে আমরা বলতাম না যে পশ্চিমবঙ্গে বা সিকিমে শুধু বাঙালিরাই যায়, এটা একটা চরম ভুল কথা। এবারে ম্যাক্সিমাম এখানে নন বেঙ্গলি, মানে আমাদের এই পর্যটন এমন একটা জায়গায় ধীরে ধীরে পৌঁছাচ্ছে যে আমাদের কিন্তু এই সিকিম এবং পশ্চিমবঙ্গ এসব জায়গায় কিন্তু অনেক বাইরের থেকে, মানে ভারতবর্ষের অন্য জায়গা থেকে টুরিস্ট আসছে। আমরাও যেমন যাই বিভিন্ন রাজ্যে, তারাও কিন্তু আসছে। কাজে সব মিলিয়ে একদম ফাটাফাটি আমাদের এবারের নর্থ সিকিম। আমার মতো পশ্চিমবঙ্গে অনেক বাংলা ট্রাভেল ইউটিউবার আছে, আমার থেকে অনেক বেটার ইউটিউবার আছে। তারা কিন্তু অনেকেই কম বেশি আজকে এখানে এসেছে এবং আগামী দিনেও আসবে। কারণ যারা পর্যটন নিয়ে কাজ করে, তাদের উদ্দেশ্য একটাই, যে পর্যটনকে সবার সামনে তুলে ধরা, প্রকৃতিকে সবার সামনে তুলে ধরা। আর এই প্রকৃতি আর পর্যটনের মাঝে ইয়মথাং ভ্যালি দেখা হয়ে গেছে আমার 2জন কলিগের সঙ্গে। ওদের সাথে আমি তো পরিচিত হয়েছি, এবার আপনাদের সঙ্গে পরিচিত হব। কী নাম? আমার নাম অর্ণব দাস। কি ভিডিও বানাও? আমি ট্রাভেল রিলেটেডই ভিডিও বানাই, সমস্তটাই দেখায় আর কি। মানে আমি শিখেছি আর কি, বড় হওয়াটাই হচ্ছে, মানে এসেছি বলতে গেলে কৌশিকদাকে দেখে, মানে তো আর কিছু বলার নেই। কৌশিকদাকে দেখেই আজকে কৌশিকদার সাথে দেখা হয়ে গেল। আমার চ্যানেল নাম ওয়ান্ডারলাস্ট অর্ণব, এত নতুন চ্যানেল খুলেছি, ওয়ান্ডারলাস্ট অর্ণব। ওকে, আরেকজনের সঙ্গে পরিচিত হই।
মোস্ট হ্যান্ডসাম ছেলে, আমার থেকেও লম্বা। সে যাই হোক, হ্যাঁ আমি কৌশিকদার থেকে লম্বা হতে পারি, তবে ভিডিও এই লাইনে আসা কৌশিকদার মানে ভিডিও দেখেই। আমার নাম স্বর্ণদীপ, আমার চ্যানেলের নামও স্বর্ণদীপ সরকার। আমার দর্শক বন্ধুদেরকে অনুরোধ, যারা আমার ভিডিও দেখেন তারা প্লিজ ওদের ভিডিও দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারাই কিন্তু পারেন বাঙালিকে, বাংলাকে এবং আমাদের পর্যটনকে এগিয়ে নিয়ে যেতে আমাদের বাঙালি ভাবধারায়। ভেবেছিলাম সময়কে সাথে নিয়ে চলছি, কিন্তু সময়ের থেকে অনেকটাই পিছিয়ে গিয়েছি। চলে এসেছি হোটেলে, আর এটা হচ্ছে হোটেলের ছাদ। এখানে যদিও নেই সুইমিং পুল, তবে চারিদিকের ওয়েদার কুল। হোটেলটা এমন একটা লোকেশনে, হোটেলের পেছন দিকে এইরকম পাহাড়, আর পাহাড়ে এরকম সব মেঘ জমেছে। হোটেলের ছাদ থেকে যে শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্য দেখা যায় সেটাই নয়, হোটেলের ছাদেই রয়েছে ডাইনিং, যেখানে গেস্টরা খাওয়া দাওয়া করবে। এই জায়গাতে কিন্তু সবাই একসাথে বসে খাচ্ছে, সবাই যারা এখানে গেস্ট রয়েছে। আর এখানে কিছু আলো আধারের পরিবেশ, এখান থেকে এক জায়গা থেকে খাবার সার্ভ করা হচ্ছে, সবাই খাবার নিয়ে আসছে হাতে করে এবং এখানে এসে রাখছে। না আচার খাবো না, সোয়াবিন, আলু, মটরশুঁটি, সেই সঙ্গে রয়েছে ডাল আর রয়েছে ডিম কারি। ডাল ভাত আলু ভাজা একদম ঠিকঠাকই আছে। আর সবচেয়ে বড় বিষয়, ঠান্ডার মতো জায়গাতে ঘুরেছে না, খাবারটা গরম তো চলে যাবে। গল্প কারো শুরু হয়, কারো শেষ হয়। আমার গল্পের এখানে শেষ, আমি তো চলে যাবো গ্যাংটকের দিকে। কিন্তু এই মুহূর্তে বেশ কিছু পর্যটক রয়েছেন যারা কিন্তু গ্যাংটক থেকে এসেছেন এখানে, তাদের কাছ থেকে শুনবো তাদের যাত্রাপথের অভিজ্ঞতা কীরকম, আর এখানে এসে কীরকম লাগছে। খুব ভালো লাগছে, আর দাদার সাথে দেখা হয়ে তো ভীষণ ভালো লাগছে। মানে দাদাকে অনেক দিন ধরেই ফলো করি, দেখি, আর আমারও ভীষণ ঘোরার শখ, তো দাদাকে এখানে দেখে ভীষণই ভালো লাগছে। আর হ্যাঁ, রাস্তা তো ভীষণই ভয়ঙ্কর সুন্দর, ভয়ঙ্কর সুন্দর। আর কি বলবো, এই প্রচণ্ড ঠান্ডা এখানে। রাতে দেখলাম -3 হতে চলেছে। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স এরকম, মানে এত মানে ঠান্ডার মধ্যে বা এত মাইনাসে আসাটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স আমাদের এটা। তাহলে এবার আমরা বিদায় নিতে পারি এখানে। শুনলেন অভিজ্ঞতা, সবাই কিন্তু বরফ দেখতে আসছেন, সবাই কিন্তু এই ঠান্ডার উপভোগ করতে আসছেন। তো আপনারাও তাড়াতাড়ি আসুন আপনাদের প্ল্যান প্রোগ্রাম করে লাচুংয়ে, এবং আশা রাখবো যে আমার থেকে আপনারা বেশি 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 এনজয় করবেন। লাচুং থেকে যখন আমরা গ্যাংটকের পথে রওনা দিলাম, তখন ঘড়ির কাঁটা বিকেল 3:30 ঘর পেরিয়েছে। ড্রাইভার সাহেবকে জিজ্ঞেস করে জেনেছিলাম এই লাচুং থেকে গ্যাংটক পর্যন্ত আমাদের গাড়িতে সময় লাগতে পারে প্রায় ঘন্টা 5। এই যাত্রাপথে একটা জিনিসই দেখানো রয়েছে, সেটা এই যে গত বছর নদীতে জলস্তর বৃদ্ধির কারণে কিভাবে ধ্বংস হয়ে গিয়েছে তিস্তা নদীর ওপরে চুংথাং ড্যাম। আর চুংথাং হচ্ছে সেই জায়গা যেখানে একদিক থেকে লাচেন নদী এবং আরেক দিক থেকে আসা লাচুং নদী মিলিত হয়ে তিস্তা নাম নিয়ে চলে গিয়েছে উত্তরবঙ্গের দিকে। সামনে যে ডান দিকের রাস্তাটা, এটা চলে যাচ্ছে লাচেনের দিকে। লাচেন কবে খুলবে তার এখন অবধি কোনো নির্দেশিকা নেই। আমরা এলাম লাচুংয়ের দিক থেকে, আর এই রাস্তা যাবে হচ্ছে গ্যাংটকের দিকে। আমাদের ড্রাইভার সাহেব বলছে এই সমস্ত আশেপাশের বাড়িগুলো সব ডুবে গেছিল জলের নিচে, সব নতুন করে দেখুন রিপেয়ারের কাজ চলছে। যে ওপর থেকে যখন জলপ্রবাহ নেমে আসছে, তখন এদেরকে অ্যালার্ট করেছিল যে 8 ঘন্টার মধ্যে সব খালি করতে হবে, প্রচুর জলধারা নেমে আসছে। এই হচ্ছে সেই লাচেন নদী, যে নদীতে বন্যা এসেছিল। পুরো চারিপাশে যা ছিল সব তছনছ করে দিয়েছে। এটা কতটা পরিমাণ জলস্রোত আসলে একটা ড্যামকে কোলাপস করে দিতে পারে ভাবা যায়। প্রকৃতি যখন রুষ্ট হবে, তখন তার সামনে কোনো বৈজ্ঞানিক ভিত্তি বা কোনো বৈজ্ঞানিক নির্মাণই কিছুই না, সব জিরো, ও শেষ করতে বেরিয়ে যাবে। যাওয়ার পথে আমাদের গাড়ি চালক আমার অনুরোধে তার গাড়ি একবার দাঁড় করেছিল সেই জায়গায় যেখান থেকে দেখা যায় চুংথাং ড্যাম, বা বলা ভালো ধ্বংসপ্রাপ্ত চুংথাং ড্যাম। মুহূর্তেই মনে পড়ে গেল তারানাথ তান্ত্রিকের সেই কথা, প্রকৃতি আমাদের আলো দেয়, শস্য দেয়, আবার এই প্রকৃতি কিন্তু বন্যা কিংবা দুর্ভিক্ষের কারণ হয়। আমাদের ড্রাইভার সাহেব বলেছে এই পথটুকু যাওয়ার সময় নিচের দিকে তাকাবেন না, বাঁ দিকে তাকাবেন না, তাহলে কিন্তু ভয় লাগবে। ওই নিচে কোথায় নদী, কোন হাইটে আমরা আছি, আর এই রাস্তা কীরকম দেখুন শুধু। যাওয়ার পথে মঙ্গনের দিকে না গিয়ে আমরা চললাম দিকচু হয়ে, আর সময় নিয়ম মেনেই অন্ধকার আমাদের গ্রাস করলো। পাহাড়ের রাত যেন একটু বেশি ঘন আর নির্জন। সেই কোন সকালে উঠেছি, সারাদিন ধরে জার্নি, প্রায় 12 ঘন্টা সময় পেরিয়ে আসার পর শুরু হয়েছে মাথার অসহ্য যন্ত্রণা। মন বলছিল আজকের রাতটা লাচুংয়ে থেকে গেলেই হয়তো ভালো করতাম। পেশা বলছিল তাড়াতাড়ি ফিরতে হবে, কারণ অনেক পর্যটক হয়তো এই নর্থ সিকিমের আপডেটের অপেক্ষায়। শোনা কথা আর ছবি দেখার মধ্যে পার্থক্য অনেক। দীর্ঘ পথ, আর সত্যি কথা বলতে মাথার ভীষণ যন্ত্রণা করছে। সকালবেলা উঠে সারা দিন ধরে ঘোরাফেরা, হাই অল্টিটিউড থেকে আবার লো অল্টিটিউড, মানে শরীরের উপর বিরাট একটা মানে প্রেশার পড়ছে। অন্তত আজকের রাতটা ঘুম হলে ভালো হতো, যেহেতু আমার সময় কম, সেহেতু আমাকে হেট্রিক প্রোগ্রাম করতে হচ্ছে। যে গাড়ি চালাচ্ছে তারও কষ্ট, যারা যাত্রী তারা কষ্ট। যাত্রাপথের সমস্ত ধকল সহ্য করে আলো ঝলমলে গ্যাংটক শহরে যখন পৌঁছালাম, তখন সময় ঘড়ি বলছে
রাত 9:20 আমরা তো বসে থাকি, আমরা বসে গান শুনি, ঘুমাই, কিছু করি। এই যে মানুষটা এটা যে কন্টিনিউ পাহাড়ে গাড়ি চালায়, সত্যি হ্যাটস অফ ভাই, সত্যি হ্যাটস অফ। ওই রকম পাহাড়ি রাস্তা, ওরকম খাদ পাশ দিয়ে গাড়ি যাচ্ছে, এটা যে কীভাবে গাড়ি কাটিয়ে নিয়ে আসে, বাপ রে বাপ, সত্যি হ্যাটস অফ। ডাক্তার, ড্রাইভার, এরা সত্যি ওয়ান টাইপ অফ ভগবান, কারণ এদের হাতে না আমাদের আলটিমেট জীবনটা থাকে। পৌঁছে গেছি হোটেলের সামনে, হোটেল জেডাই। তবে এবার আর এমজি মার্গে যাওয়ার ক্ষমতা নেই আমার, আর পারছি না। আর ফাইনালি রুমে এলাম। দুটো জিনিসের এখন রিকোয়ারমেন্টস রয়েছে, 1 কাপ চা আর 1 বোতল জল। সময় রাত 10:39, 11টা প্রায় বাজতে চললো। শরীর ভীষণ ক্লান্ত, ভেবেছিলাম যে এমজি মার্গে গিয়ে কোনো একটা রেস্টুরেন্ট থেকে খাবার দাবার খাবো আজকে, যেহেতু আজকে গ্যাংটকে আমার শেষ রাত, প্রোগ্রামটা হঠাৎ করে চেঞ্জ করেছি, তার জন্য একটা দিন কমিয়ে নিয়েছি। তো হোটেলে বলছিলাম, তোরা বললো যে ঠিক আছে রেস্টুরেন্টে কোনো যাবেন, আমাদের এখানে খাবার পাওয়া যায়। যথারীতি স্যালাড তো আমার লাগবেই, স্যালাড দিয়েছে। পাঁপড় ভাজাটা আমি চাইনি, এটা অ্যাডিশনাল খাবার হিসেবে দিয়েছে। এখানে 2 পিস চিকেন কষা দিয়েছে, বললো এটা স্পেশাল, এটা খান। এদিকে রয়েছে হচ্ছে চিলি চিকেন, এটা হচ্ছে ভেজ ফ্রাইড রাইস। তো চিলি চিকেন ফ্রাইড রাইস তো আমাদের প্রিয় খাবার, আর চিকেন কষাটা হচ্ছে অতিরিক্ত, আর সেই সঙ্গে হচ্ছে পাঁপড়। 1 ডিসেম্বর থেকে 3 ডিসেম্বর নর্থ সিকিমের আপডেট আপনাদের সাথে শেয়ার করলাম আমার সাধ্যমতো। আজ 7 ডিসেম্বর লাচেন কিংবা গুরুদংমার লেক খোলার কোনো আপডেট পাইনি, কারণ বিপর্যয়টা ওইদিকে বেশি হয়েছে। তবে যদি আপডেট পাই, তাহলে সেই জায়গা নিয়েও নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। নতুন ভিডিওর আপডেট পেতে আপনারা আমাকে ফলো করতে পারেন ফেসবুক বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। আজকের পর্বের খরচসহ যোগাযোগের সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে।